হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। কালকে তোমাদের সেকেন্ড শিফট অথবা ফার্স্ট শিফট তাতে উদ্ভিদের রেচন নিয়ে একটা প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, কী প্রশ্ন এসেছিলো? উদ্ভিদের রেচন ক্রিয়ার উপর প্রশ্ন এসেছিলো যে নিচের কোনটি সঠিক, এবং তার উপর বিবৃতি দেওয়া ছিল। সম্ভবত এই প্রশ্নটাই এসেছিলো, যা স্টুডেন্টরা বলেছে তার উপর বেস করে। সেখানে কিছু তোমাদের অপশান দেওয়া ছিল। এবার এই যে প্যারাটা আছে, এটা তোমাদের ক্লাস 10-এর যে এনসিইআরটি আছে তার বাংলা করা, এবং সেই বাংলার থেকে আমরা এই প্যারাটা পেয়েছি। ঠিক আছে, এই প্যারার উপর বেস করে প্রশ্ন। আর কিছু মনে রাখবে, যে প্রশ্ন কালকে দেওয়া হয়েছিল উদ্ভিদের রেচন থেকে, সেটা কিন্তু এক্সাম্পলারে নেই। ঠিক আছে, লাইফ প্রসেস বলে যে চ্যাপ্টার আছে এনসিইআরটি, তার যে এক্সাম্পলার আছে তাতে কিন্তু ওই প্রশ্নটা নেই। সুতরাং এক্সাম্পলার থেকেই যে অনলি প্রশ্ন আসছে তা না, এক্সাম্পলার থেকে বলতে পারো 60-70% বা 80%-এর প্রশ্ন আসছে, কিন্তু তার বাইরের প্রশ্নগুলো কিন্তু এক্সাম্পলার থেকে দিচ্ছে না। ডাইরেক্ট এনসিইআরটির যে চ্যাপ্টার আছে, যে তোমাদের বলতে পারো প্যারা আছে, তার থেকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেমন এই প্যারাটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা কিছু জিস্ট পাবো এখান থেকে। পড়ে নিই চলো। বলছে প্রাণীদের রেচনের জন্য যে কৌশল অবলম্বন করে তার তুলনায় উদ্ভিদরা রেচনের জন্য সম্পূর্ণভাবে ভিন্ন কৌশল অবলম্বন করে। অর্থাৎ প্রাণীরা এক্সক্রিয়েশন যেভাবে করে, আমরা মলমূত্র ত্যাগ যেভাবে করি, যে প্রক্রিয়ার মাধ্যমে করি, উদ্ভিদরা কিন্তু সেভাবে করে না। ঠিক আছে, আমাদের দেহ থেকে রেচন অঙ্গ হিসেবে কী কী বেরোয় দেখো। আমাদের ঘর্মগ্রন্থি আছে, ঘামের গ্রন্থি, সেখান থেকে রেচন বেরোয়। আমরা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে বার করি, ওটাও এক প্রকারের রেচন পদার্থ। আমরা মূত্র ত্যাগ করি, ওটাও একটা রেচন পদার্থ। এবং আমরা মল ত্যাগ করি, ওটাও একটা রেচন পদার্থ। ঠিক আছে, এবং ওর মাধ্যমে আমাদের দেহ থেকে যে সমস্ত বর্জ্য বা প্রোডাক্ট যেগুলো উৎপন্ন হয়, যেগুলো এক্সক্রিয়েট করার প্রয়োজন, অর্থাৎ রেচন করার প্রয়োজন, সেগুলো বেরিয়ে যায়। ঠিক আছে, তার মধ্যে বেশিরভাগটা কী থাকে? নাইট্রোজেনাস প্রোডাক্ট থাকে, আমরা জানি। ঠিক আছে, তো দেখো এইবার উদ্ভিদরা কিন্তু রেচনের জন্য সম্পূর্ণ ভিন্ন কৌশল ব্যবহার করে। অক্সিজেনকে কি সালোকসংশ্লেষ ক্লারে উৎপন্ন বর্জ্যরূপে ভাবা যেতে পারে? তুমি আগেই ভাবো, অক্সিজেনকে কি সালোকসংশ্লেষ উৎপন্ন, মানে সালোকসংশ্লেষ যখন চলছে, অর্থাৎ উদ্ভিদরা, সোজা এই লাইনটার বাংলা করছি আমি, পরিষ্কার আরও ভালো সিম্পল বাংলা করছি। এখানে বলা হচ্ছে যে সালোকসংশ্লেষ যখন চলছে তখন কি অক্সিজেন একটা উৎপন্ন বর্জ্য? এটা কিন্তু কারেক্ট, কারণ আমরা জানি সালোকসংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ ব্যবহার করে, আর অক্সিজেন উদ্ভিদ কী করে? ত্যাগ করে। তার মানে অক্সিজেন ওখানে কিন্তু বর্জ্য হিসেবে কাজ হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা আগে আলোচনা করেছি যে কীভাবে উদ্ভিদরা অক্সিজেন এবং এর পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায়। দেখো, অক্সিজেন যেটা সালোকসংশ্লেষকারে উৎপন্ন হয়, তার অনেকটা কাজেও লেগে যায়, উদ্ভিদের নিজের কাজেই লেগে যায়। আবার কিছুটা সে কী করে? বাইরে বের করে দেয়, যে কারণে আমরা গাছ পুঁতি অক্সিজেন পাওয়ার জন্য। তো এটা একটা টাইপের বর্জ্য। এবার দেখো, যখন উদ্ভিদ সালোকসংশ্লেষ করছে না, অর্থাৎ যখন উদ্ভিদ শ্বসন চালাচ্ছে, নর্মালি আমরা জানি রাত্রিবেলা উদ্ভিদ শ্বসন চালায়, তবে এমন নয় যে দিনের বেলা চালায় না একদম। ঠিক আছে, তো যখন উদ্ভিদ শ্বসন চালায় তখন উদ্ভিদ কী করে? কার্বন ডাইঅক্সাইডকে নির্গত করে। ঠিক আছে, CO2কে নির্গত করে আর অক্সিজেনকে নেয়। কী বললাম? CO2কে নির্গত করে, অক্সিজেনকে নেয়, অর্থাৎ আমাদের মতো বিহেভ করে, সোজা কথা বলতে। ঠিক আছে, সেই সময় কিন্তু CO2 হয়ে যায় বর্জ্য পদার্থ, আর অক্সিজেন হয়ে যায় তখন কিন্তু ইনটেক। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, বাষ্পমোচন প্রক্রিয়ায় এরা অতিরিক্ত জলকে ত্যাগ করে। এই অতিরিক্ত জলও কিন্তু এক প্রকারের বলতে পারো এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বা উদ্ভিদের রেচন পদার্থ। ঠিক আছে, উদ্ভিদের বহু কলা কোষে মৃত কোষ সমন্বিত থাকে। এই মৃত কোষে উদ্ভিদরা কী করে? অন্যান্য বর্জ্য পদার্থকে অপসারণ করার জন্য এই মৃত কোষগুলোকে ব্যবহার করে। ঠিক আছে, এই কাজের জন্য এরা এমনকি পাতার মতো কিছু অংশকেও মোচন করে, অর্থাৎ পাতায় বর্জ্য পদার্থ সঞ্চিত করে রাখে এবং তারপর সেটাকে কী করে দেয়? ঝরিয়ে দেয়। অর্থাৎ দেহ থেকে পাতার সাথে সাথে বর্জ্য পদার্থটাও কী হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উদ্ভিদের বহু বর্জ্য পদার্থ কোষ গহ্বরে সঞ্চিত থাকে। এই লাইনটা ছিল। ঠিক আছে, এই যে এক্স্যাক্ট লাইনটা, এই লাইনটা ছিল বাষ্পমোচন প্রক্রিয়ায় জল ত্যাগ করে, এটা কি সঠিক? এটা কি এক প্রকারের বর্জ্য পদার্থ? এই লাইনটা ছিল যে বহু বর্জ্য পদার্থ কোষ গহ্বরে সঞ্চিত থাকে, এই লাইনটা ছিল। ঠিক আছে, বর্জ্য পদার্থগুলো পাতাতেও সঞ্চিত থাকতে পারে, এই লাইনটাও ছিল, সেটা ঝরে পড়ে। মানে এই তিনটে লাইন পরপর ছিল, আরেকটা লাইন ছিল, সেটা লাস্ট লাইনটা। অন্যান্য বর্জ্য পদার্থগুলো যেমন রেজিন, গাম রূপে বিশেষত পুরনো অথবা বহু আগে গঠিত জাইলেমে সঞ্চিত থাকে। উদ্ভিদরা কিছু বর্জ্য পদার্থ তাদের চারপাশে মাটিতেও রেচন প্রক্রিয়া ত্যাগ করে। ঠিক আছে, এই লাইনটাও কিন্তু লাস্টে ছিল। এই লাইনটা খুব কনফিউজিং লাইন। ওকে, এই লাইনটা যদি তোমার সামনে দেওয়া হয় তুমি বলবে না এটা ইনকারেক্ট। মনে রাখবে, উদ্ভিদরা কিন্তু ডাইরেক্ট মাটিতেও কিন্তু রেচন প্রক্রিয়ায় কিছু বর্জ্য পদার্থ ত্যাগ করতে পারে। ঠিক আছে, ডিফিউশন পদ্ধতিতে মূলত কী করে? ত্যাগ করে দেয়। ওকে, তো এটা হচ্ছে মেন ম্যাটার। তোমাকে এই যে প্যারা আছে, এই প্যারাটায় তুমি কী কী জিনিস পেলে ভাবো। তুমি পেলে, এক হচ্ছে বাষ্পমোচন প্রক্রিয়া পেলে। বাষ্পমোচন প্রক্রিয়ার জন্য উদ্ভিদ যেটা ব্যবহার করে সেটা হচ্ছে স্টোমাটা। কী ব্যবহার করে? স্টোমাটা। কিন্তু মনে রাখবে, উদ্ভিদ স্টোমাটা ছাড়াও, ঠিক আছে, অর্থাৎ পত্ররন্ধ্র ছাড়াও উদ্ভিদের দেহে আরও দুটো জিনিস থাকে, যেমন হাইডাথোডস। হাইডাথোড কি? একটু পরে আলোচনা করব। নেক্সট হচ্ছে লেন্টিসেল, যেটা কিনা কাণ্ড এবং মূলে পাওয়া যায়, সেটা কি আলোচনা করব। পাতায় তো জানি আমরা পত্ররন্ধ্র থাকে, এছাড়াও আরও দুটো জিনিস থাকে যা দিয়ে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাইরে বার করে দেয়। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমরা আলোচনা করবো, দেখুন রেজিন আর গাম লেখা আছে। রেজিন এবং গাম ছাড়াও আমরা জানি ল্যাটেক্স,
এটাও কিন্তু এক প্রকারের বলতে পারো এক্সক্রিয়েটরি পদার্থ। এছাড়া অ্যালকানয়েডস, এটাও কিন্তু এক প্রকারের রেচন জাত পদার্থ, ঠিক আছে, বর্জ্য পদার্থ উদ্ভিদ দেহ থেকে বেরিয়ে আসে, যেগুলো আবার আমাদের কাজে লাগে, ঠিক আছে। যেমন আমরা জানি যে রিসারপিন কাজে লাগে, রিসারপিন কিন্তু একটা টাইপের অ্যালকালয়েড, ঠিক আছে। রিসারপিন আমরা জানি যে রালফিয়া সার্পেন্টিনা গাছের যে মূল আছে তার থেকে রিসারপিন পাওয়া যায়, এবং ওটা কিন্তু এক প্রকারের ভালো ওষুধ হিসাবে আমরা কাজে লাগাই। উচ্চ রক্তচাপ কমানোর জন্য রিসারপিনকে ব্যবহার করা হয়, এবং রিসারপিন কিন্তু আমাদের কাজে লাগে, কিন্তু গাছের ক্ষেত্রে ওটা বর্জ্য পদার্থ। তো এগুলো সব আমরা আস্তে আস্তে আলোচনা করে নেবো, চলো। এখানে যে ফিগারটা দেওয়া রয়েছে এটা হচ্ছে তোমাদের স্টোমাটা চিত্র। এই স্টোমাটাটা তোমাদের খোলা আছে দেখতে পাচ্ছ, আর এই স্টোমাটাটা তোমাদের বন্ধ আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। স্টোমাটা খোলা মানে খুলবে না বন্ধ হবে সেইটা নির্ভর করে স্পেশালি এখানে জলের কতটা পরিমাণ এই রক্ষীকোষ বা গার্ড সেলগুলোর ভেতরে আছে তার উপর বেস করে এটা হয়, ঠিক আছে। যদি এর মধ্যে জলের পরিমাণ বেশি হয়ে যায় বা জলের পরিমাণ কম হয়ে যায় তার উপর বেস করে কিন্তু স্টোমাটা খোলা বা বন্ধ হওয়া নির্ভর করে, কারণ এখানে একটা প্রেশার বা চাপ কাজ করে, ঠিক আছে। এই যে রক্ষী কোষগুলো আছে, এই রক্ষী কোষগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে স্টোমাটাও বন্ধ হয়ে যায়, ওকে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পত্ররন্ধ্রের ছিদ্র, আর তাকে গার্ড করার জন্য রক্ষী কোষ আছে, একটা দরজার মতো, ঠিক আছে, কলাপসেবল গেটের মতো, ওকে। তো এটা খোলা, এটা দেখতে পাচ্ছ বন্ধ। আর দেখতে পাচ্ছ এর গায়ে এই যে সবুজ সবুজ ডটের ব্যাপারগুলো রয়েছে, এগুলো বেসিক্যালি কি তোমাদের ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট। এটা দিয়ে তোমাদের লেবেল করতে বলেছিল, ওই জন্য রেলে অলরেডি এই চিত্রটা পড়েছে, সেই জন্য তোমাদের একবার রেখেছি আমি চিত্রটা। এবার দেখো বেসিক্যালি কী হয়, স্টোমাটার যখন কথা আমরা বলছি তখন মনে রাখবে ডাইকটিলেডন, ডাইকট বলে আমি লিখছি, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। মনে রাখবে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্টোমাটা যে পাতা আছে তার উপরে বেশি দেখা যায়, ঠিক আছে। উপরে কি দেখা যায়, বেশি দেখা যায়, নিচে কম দেখা যায়। এখন উপরে বেশি দেখা যায় কেন, যাতে দ্রুত জল এখান দিয়ে বেরিয়ে যেতে পারে। সো আমি এখানে লিখছি তোমাদের ওপরে বেশি, ওপরে বেশি, ঠিক আছে। ওপরে বেশি দেখা যায় আর নিচে কম, অর্থাৎ পাতার নিচে কম, ওপরে বেশি দেখা যায়, নিচে কম দেখা যায়। কিন্তু এই সেম ব্যাপারটাই তুমি যদি মনোকট উদ্ভিদ অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদে খেয়াল করো, মনোকট, ঠিক আছে, মনোকট, মনোকট বা একবীজপত্রী উদ্ভিদে তুমি যদি খেয়াল করো তুমি দেখবে দুটো পার্টি সেম, ঠিক আছে, একই রকম। আমি এখানে লিখে দিচ্ছি কি একই রকম, অর্থাৎ পাতার ওপরে বা নিচে কী হয় তোমাদের একই রকম হয়, একই রকম। এটা গেল প্রথম পয়েন্ট তোমাদের মাথা রাখতে হবে। নেক্সট যেটা তোমাদের মাথা রাখতে হবে সেটা হচ্ছে যে স্টোমাটা দিয়ে শুধুমাত্র কিন্তু জল বাইরে যায় এমন না, ওয়াটার বাইরে যেতে পারে, CO2 বাইরে যেতে পারে, O2 বাইরে যেতে পারে। আর ওয়াটার যেটা বাইরে যায় সেটা কিন্তু জল আকারে বাইরে যায় না, বেসিক্যালি জলীয় বাষ্প আকারে বাইরে যায়, ঠিক আছে। এগুলো সবই কিন্তু স্টোমাটা দিয়ে কী হতে পারে, বাইরে যেতে পারে, ঠিক আছে। আর জিনিস মনে রাখবে, নর্মালি, ঠিক আছে, নর্মালি, ওকে, নর্মালি ডে লাইটে, দিনের বেলায়, ডিউরিং ডে টাইম স্টোমাটা ওপেন থাকে, ঠিক আছে। 90% ক্ষেত্রে স্টোমাটা কি ওপেন থাকে, যদিও ওপেন সবসময় থাকবে এমন না, এটা নির্ভর করে এখানে জলের চাপের ওপর, অনেক কন্ডিশনের উপর নির্ভর করে। তবে নর্মালি অন অ্যান অ্যাভারেজ ডে টাইমে স্টোমাটা ওপেন থাকে, নাইটে কিন্তু স্টোমাটা বন্ধ থাকে, এটা অন অ্যান অ্যাভারেজ ক্লোজড হয়, ঠিক আছে, ক্লোজড। তো আশা করি এইটুকু ইংলিশ তোমাদের অসুবিধা হবে না। নর্মালি ডে টাইমে এটা ওপেন হয়, এটা নাইটে কিন্তু ক্লোজ থাকে, ঠিক আছে, কারণ নাইটে আমরা জানি অ্যাক্টিভিটি কমে যায়, ঠিক আছে। নাইটে যেহেতু সালোকসংশ্লেষ কমে যায় ফলে স্টোমাটাও কী হয়, ক্লোজড থাকে। এর কারণ হচ্ছে দেখো জল কতটা বাইরে যাবে তার উপর বেস করে কার্বন ডাইঅক্সাইড কতটা ভেতরে ঢুকবে সেটা নির্ভর করে, অর্থাৎ জলের আদান প্রদানের উপর কার্বন ডাইঅক্সাইডের উদ্ভিদের ভেতরে ঢোকা এবং বাইরে আসাটা নির্ভর করে, ঠিক আছে। তো স্টোমাটা একটা স্পেশাল টাইপের বলতে পারো মেকানিজম, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট যেমন জলীয় বাষ্প, CO2, O2 এগুলো সব কিন্তু বাইরে যায়। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, সব ধরনের স্পোরোফিটিক, ঠিক আছে, সব ধরনের স্পোরোফিটিক উদ্ভিদে কিন্তু এই স্টোমাটা দেখা যায়। এখন স্পোরোফিটিক উদ্ভিদ কি সেটা বুঝতে গেলে তোমাকে ব্রায়োফাইটায় যেতে হবে, ঠিক আছে। ব্রায়োফাইটাতেও দেখা যায়, ইনক্লুডিং ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা স্পোরোফিটিক এবং জানো তোমরা দুটো দশা দেখা যায়, একটা হচ্ছে গ্যামেটোফাইট, একটা স্পোরোফাইটিক দশা দেখা যায়। কিন্তু ব্রায়োফাইটার মধ্যে একটা এক্সেপশন আছে, একটা ব্যতিক্রম আছে। কে সেই ব্যতিক্রম? লিভার ওট ব্যতিক্রম, লিভার ওট। ব্যতিক্রমটা কি? লিভার ওট। এই লিভার ওট, ঠিক আছে, এই লিভার ওটে কিন্তু স্পোরোফিটিক দশায় কোনো স্টোমাটা দেখা যায় না এদের পাতার উপরে। আর স্টোমাটা কিন্তু পাতাতেই থাকে, এমন নয় যে স্টোমাটা কাণ্ডে পাওয়া যায়, ঠিক আছে।
মেজরলি মানে তুমি বলতে পারো 100% ক্ষেত্রেই স্টোমাটা কোথায় থাকে, পাতাতেই থাকে। দু একটা কেস আছে যেখানে আমরা দেখতে পাই যখন সদ্য গাছ জন্মাচ্ছে তখন স্টোমাটা কাণ্ডেও দেখা যায়, তবে আমরা বলতে পারি 100% ক্ষেত্রেই স্টোমাটা কোথায় থাকে, পাতাতেই থাকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আর স্টোমাটা দিয়ে এই যে জল বেরিয়ে যাওয়া, এটাকে কি বলে জানো? জল বেরিয়ে যাওয়া মূলত এটাকে বলা হয় বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। কি বলা হয়? ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। ঠিক আছে, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন, জল বেরিয়ে যাওয়াকে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড। তোমরা অনেক সময় দেখবে যে যদি এইটা একটা তোমাদের পাতা হয়, ঠিক আছে, যদি এইটা একটা পাতা হয় তাহলে এই পাতার কিনারায়, ঠিক আছে, পাতার কিনারায় তোমরা দেখবে অনেক সময় জলের বিন্দু দেখা যায়। পাতার কিনারায় অনেক সময় তোমরা কী দেখবে? জলের বিন্দু দেখা যায়। ঠিক আছে, এটা বেসিক্যালি কেন হয় জানো? কারণ এই পাতার কিনারায় এক প্রকারের ছিদ্র পাওয়া যায়, এক প্রকার ছোটো ছোটো কী পাওয়া যায়? ছিদ্র। এই ছিদ্রগুলোকে বলা হয় হাইডাথোড। ঠিক আছে, হাইডাথোড। দেখতে এগুলো শিশিরের মতো লাগে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি শিশির নয়। এই যে হাইডাথোড, এটা বেসিক্যালি কোথায় পাওয়া যায়? পাতার এপিডার্মিসের কিনারায়। ঠিক আছে, এপিডার্মিস, পাতার যে এপিডার্মিস থাকে, এপিডার্মিস সম্পর্কে আমি কালকেই পড়েছি তোমাদের যখন জাইলেম ফ্লোয়েম পড়াচ্ছিলাম। ঠিক আছে, পাতার যে এপিডার্মিস থাকে অর্থাৎ ঠিক ওপরের ত্বক, সেই এপিডার্মিসের কিনারায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কিনারায়। ঠিক আছে, কিনারায়। তো পাতার এপিডার্মিসের কিনারায় কিন্তু পাওয়া যায় এই হাইডাথোড। ঠিক আছে, এরা বেসিক্যালি কী হয়? রন্ধ্র, এক প্রকারের রন্ধ্র বা পোর হয়। দন্ত নয় ধয় রফালা, রন্ধ্র বা কী হয়? পোর হয়, PORE। ঠিক আছে, রন্ধ্র বা কী হয়? পোর হয়। ওকে, এরা বেসিক্যালি কী হয়? জলের আদান প্রদানে হেল্প করে। ঠিক আছে, অর্থাৎ এক্সট্রা জল যদি হয় তখন সেটা বেরিয়ে যায়। আর এরা মূলত অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদেই দেখা যায়। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদে দেখা যায়। এর কারণ কি? কারণ হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মে প্রচুর পরিমাণে জল লাগে, কারণ এরা প্রচুর সালোকসংশ্লেষ করে। যেহেতু জল লাগে ফলে জলের বেশিও এদের দেহে হয়, আধিক্য হয়, ফলে বের করে দেওয়ার জন্য স্টোমাটা ছাড়াও হাইডাথোটের হেল্প এরা নেয়। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যেও আবার জলজ অ্যাঞ্জিওস্পার্মগুলোতে বেশি দেখা যায়। যারা জলজ, যেমন কটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে লেটুস কিন্তু জলজ লেটুস। ঠিক আছে, জলজ লেটুস, লেটুস শাক অনেকে খেয়েছো, জলজ লেটুস। ঠিক আছে, যেমন তোমাদের গোলাপ। ঠিক আছে, গোলাপ, রোজ বালসাম। যেমন তোমাদের কচুরিপানা, ওয়াটার হায়াসিন্থ। ঠিক আছে, কচুরিপানা, এগুলো সবকটাই তোমাদের এনসিইআরটির এক্সাম্পল। ঠিক আছে, এগুলোতে কী দেখা যায়? এই তোমাদের অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু দেখা যায়, সরি মানে এই হাইডাথোড কিন্তু দেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু বুঝলেই হবে, হাইডাথোডের বেশি কিছু বোঝার দরকার নেই, এইটুকু মোটামুটি বুঝলেই হবে। আচ্ছা চলো নেক্সট আমরা পরের স্লাইড। আচ্ছা, এবার আমরা পড়বো লেন্টিসেল। ঠিক আছে, লেন্টিসেল বেসিক্যালি কি মনে রাখবে? লেন্টিসেল কিন্তু মূলত পাওয়া যায় ডাইকট উদ্ভিদে, মনোকটে কম পাওয়া যায়। ঠিক আছে, ডাইকটে পাওয়া যায় লেন্টিসেল। লেন্টিসেল কী হয়? লেন্টিসেল হচ্ছে ডাইকটের যে পেরিডার্ম থাকে। এখন তোমরা বলছো স্যার পেরিডার্ম বলে তো আপনি কালকে কিছু বলেননি। দেখো, পেরিডার্ম মানে হচ্ছে বার্ক বা ছাল। ঠিক আছে, বার্ক বা ছাল, এটা কি পেরিডার্ম বলা হয়, বার্ক বা তুমি বলতে পারো ছাল। ঠিক আছে, এই বার্ক বা ছাল অর্থাৎ গাছের একেবারে উপরে যে কঠিন যে একটা আবরণ থাকে তাকে বার্ক বা ছাল বলি। আমরা জানি যে কিউটিকল, তারপরে এপিডার্মের উপরে কিউটিকল থাকে, ওই কিউটিকলের ওখান থেকেই বার্ক বা ছাল বা এপিডার্মটাই পরবর্তীকালে অনেক কিছু মিলে এরকম বার্ক বা ছাল তৈরি। বেসিক্যালি এখানে 3টে পার্ট থাকে। ঠিক আছে, কর্ক ক্যাম্বিয়াম থাকে, আরও অনেক কিছু থাকে। কর্ক থাকে, কর্ক আর কর্ক ক্যাম্বিয়াম একটু আলাদা। কর্ক থাকে, কর্ক ক্যাম্বিয়াম থাকে, আরও অনেক কিছু থাকে। ঠিক আছে, যাই হোক, গাছের ছালকে আমরা পেরিডার্ম বলবো। এই পেরিডার্ম উপরে, যেমন এখানে একটা ছবিও দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার যে এটা একটা খুব একটা মোটা গাছ। সেই গাছের ওপরে, ছালের ওপরে দেখো ছোটো ছোটো সাদা 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 এরকম হরিজেন্টাল লাইন দেখা যাচ্ছে, ছোটো ছোটো, যেগুলো পুরো লাইন তো নয়, দাগ দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলি হচ্ছে লেন্টিসেল। বেসিক্যালি কী হয়? লেন্টিসেল ডাইকট উদ্ভিদে কাণ্ডেও যেমন পাওয়া যায়, ঠিক আছে, কাণ্ডে যেমন পাওয়া যায়, কাণ্ডের ওপরে যেমন পাওয়া যায়, তেমন কিন্তু মূলেও পাওয়া যায়। পাতাতে এরা পাওয়া যায় না। ঠিক আছে, কাণ্ড এবং মূলেও, কাণ্ডের ডালপালাতে পাওয়া যেতে পারে, মূলে পাওয়া যেতে পারে। ঠিক আছে, এতে পাওয়া যায়। ঠিক আছে, অন বার্ক। এবং এরা কী করে? ডাইরেক্ট এক্সচেঞ্জ করে, ব্যাপনের মাধ্যমে নয়, ডাইরেক্ট এক্সচেঞ্জ করে। ঠিক আছে, ডাইরেক্ট এক্সচেঞ্জ করে কিসের? গ্যাসের। ঠিক আছে, গ্যাস বলতে জলীয় বাষ্প হতে পারে, সেটাও এক টাইপের গ্যাস, CO2 হতে পারে, O2 হতে পারে। ডাইরেক্ট এক্সচেঞ্জ করে গ্যাসের। ঠিক আছে, এটা দিয়ে রেলে অলরেডি একটা প্রশ্ন এসছে। আচ্ছা, লেন্টিসেল কিন্তু কোনো তোমাদের কোষ নয়, এরা হচ্ছে ছিদ্রযুক্ত টিস্যু। ঠিক আছে, এটা কিন্তু বেসিক্যালি কোষ নয়। ঠিক আছে, এদের মধ্যে কোষ থাকে, ছিদ্রযুক্ত কলা, এবং এই কলার মধ্যে যে কোষগুলো থাকে তাদের মধ্যে আন্তঃকোষীয় স্থান থাকে। আন্তঃকোষীয় মানে ফাঁকা ফাঁকা থাকে তারা, আন্তঃকোষীয় স্থানযুক্ত কোষ।
স্থানযুক্ত কোষ দ্বারা এরা তৈরি হয়, ঠিক আছে, কোষ দ্বারা তৈরি, ঠিক আছে, যতটা পাচ্ছি লিখে দিচ্ছি। তো এরা ছিদ্রযুক্ত কলা, এরা বেসিক্যালি কি ছিদ্রযুক্ত কলা, এই তিনটে পয়েন্ট আমি লিখেছি। ডাইকটে পাওয়া যায়, ডাইকটের পেরিডাম বা ছালের ওপর পাওয়া যায় এদেরকে, যেমন দেখতে পাচ্ছ এখানে ছবিতে। কাণ্ড এবং মূল উভয় জায়গাতেই থাকে, ডাইরেক্ট এক্সচেঞ্জ অফ গ্যাস করে, ছিদ্রযুক্ত কলা এরা, এবং আন্তঃকোষীয় স্থানযুক্ত কোষ দ্বারা তৈরি এক প্রকারের কলা এরা, ঠিক আছে। ওকে, চলো নেক্সট, পরের স্লাইড। আচ্ছা, রাফাইড এবং ক্রিস্টোলিথ, ঠিক আছে। তোমরা ওল কচু তো খেয়েছো, ঠিক আছে, ওল কচু তো খেয়েছো, অনেকে ভালোবাসে না বলে খায় না, কারণ গাল চুলকায়। এই গাল চুলকোয় কেন? গাল চুলকায় কেন জানো? এই ওল কচুতে যে রাফাইট থাকে এরা কিন্তু বেসিক্যালি এক প্রকারের ক্রিস্টাল, এবং এরা কিন্তু তোমাদের মানে প্লান্টের কি, এরা হচ্ছে প্লান্টের কিন্তু তোমাদের এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, অর্থাৎ রেচন পদার্থ। ওল কচু গাল চুলকোয় কেন? গাল চুলকোয় কারণ ওল কচুতে থাকে হচ্ছে রাফাইট। কি থাকে? রাফাইট, ঠিক আছে, রাফাইট থাকে। রাফাইট কি? রাফাইট হচ্ছে বেসিক্যালি ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের সূচের মতো দেখতে, সূচের মতো দেখতে এদের ক্যালসিয়াম অক্সালেটের কি, এটা ক্রিস্টাল, ঠিক আছে। ক্রিস্টালে বাংলা কী হয়, যাই হোক, সূচের মতো দেখতে, সূচের মতো, সূচের মতো দেখতে, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল, এবং দেখতে এরা সূচের মতো, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথা রাখবে। এদের দেখতে কেমন হয় জানো তো? এরকম এরকম হয়। আমি হয়তো খোঁচা খোঁচা বানাতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপক খোঁচা খোঁচা হয়, এরকম ছোটো ছোটো সূচের মতো হয়, এরকম এরকম দেখতে হয় এদেরকে। এবং এরা একসাথে বহু থাকে, ঠিক আছে, বহুভাবে থাকে, চারদিকে ছড়িয়ে থাকে বহু। এই হচ্ছে তোমাদের রাফাইট। ওকে, আরেকটা জিনিস তোমাদের বলি, আরেকটা লিখেছি আমি তোমাদের ক্রিস্টোলিথ, ঠিক আছে। ওলকচুতে পাওয়া যায়, একে এলিফ্যান্ট ফুট ট্রি বলা হয়, ইংলিশে কী বলা হয়? ওলকচুকে এলিফ্যান্ট ফুট, ঠিক আছে, এলিফ্যান্ট ফুট প্ল্যান্ট বলা হয়। ক্রিস্টোলিথ, ঠিক আছে, ক্রিস্টোলিথ কোথায় পাওয়া যায় জানো? অ্যাজ পার এনসিইআরটি তো নয়, অ্যাজ পার উইকিপিডিয়া ক্রিস্টোলিথ তোমাদের পাওয়া যায় ভারতীয় রবার গাছে। আরও অনেক গাছে পাওয়া যায়, তো ওখানে বেরলাম ইন্ডিয়ান তোমাদের রাবার লেখা আছে, ভারতীয় রবার, ঠিক আছে, ভারতীয় রবার গাছে এটা পাওয়া যায় বেসিক্যালি, এমনকি বটের পাতাতেও পাওয়া যায় এরা, ঠিক আছে। ইন্ডিয়ান যে বট গাছ পাওয়া যায় তাতেও কিন্তু পাওয়া যায়। তো ভারতীয় রবারে হচ্ছে ইংলিশ বিজ্ঞানসম্মত নাম সম্ভবত ফিকাস ইলাস্টিকা, সম্ভবত নাম ফিকাস ইলাস্টিকা। তোমরা ফিকাস ইলাস্টিকা বলে ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবে। যাই হোক, তো ক্রিস্টোলিথ ভারতীয় রবারে পাওয়া যায়। ক্রিস্টোলিথগুলো বেসিক্যালি কী হয়, এরা অবস্থান করে অনেকটা আঙুরের থোকার মতো, এরকমভাবে অবস্থান করে, ঠিক আছে। এরাও খোঁচা খোঁচা হয়, এবং এরাও কী হয়, এরকম আঙুরের থোকার মতো অবস্থান করে, ঠিক আছে, এরকম দেখলে মনে হয় যেন আঙুরের থোকা, ঠিক আছে, যেমন লম্বা লম্বা আঙুরের থোকার মতো, ছুঁচের মতো এরকম অবস্থান করে ক্রিস্টোলিথ। ওকে, এগুলো হচ্ছে তোমাদের ক্রিস্টোলিথ। ওকে, এগুলো তোমাদের কি ক্রিস্টোলিথ, এবং এই আঙুরের থোকার মতো হওয়ার জন্য এদেরকে ক্রিস্টোলিথ বলা হয়। ভারতীয় রাবার গাছে এরা পাওয়া যায়। এছাড়া এরা কী দিয়ে তৈরি হয়? এরা কিন্তু তৈরি হয় ক্যালসিয়াম অক্সালেট দিয়ে না, এরা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেটের কেলাস। এরা ওই যে এবার মনে পড়েছে সূর্য যেটা বলছিলাম, কেলাস, ঠিক আছে, ক্রিস্টালের বাংলা কি? কেলাস। তো ক্যালসিয়াম তোমাদের কার্বনেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, দেখতে একটা আঙুরের থোকার মতো হয়, ক্যালসিয়াম কার্বনেটের কেলাস এরা, আর ওটা ছিল আমাদের ক্যালসিয়াম অক্সালেটের কেলাস, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তবে ক্রিস্টোলিথ এবং রাফাইট বেসিক্যালি কী হয়, গাছের দেহে যখন লবণ এক্সট্রা হয়ে যায় তখন গাছ এদেরকে কেলাসিতকরণ করে নিজের দেহে সঞ্চিত রাখে। আচ্ছা, কোন কোষে সঞ্চিত রাখে? মেজরলি রাফাইট বা ক্রিস্টোলিথ যাই বলো না কেন, এরা যে কোষে সঞ্চিত থাকে তাদের বলা হয় ইডিওব্লাস্ট, তাদের কি বলা হয়? ইডিওব্লাস্ট, ঠিক আছে। তবে মেনলি রাফাইটই সঞ্চিত থাকে ইডিওব্লাস্টে, ঠিক আছে। তো রাফাইট কিন্তু ইডিওব্লাস্ট কোষে সঞ্চিত থাকে, মেনলি হচ্ছে রাফাইট, ঠিক আছে, 90% ক্ষেত্রে। চলো নেক্সট আমরা পরের স্লাইডে যাব। দেখো অ্যালকানয়েড কি? অ্যালকানয়েড হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বা রেচন পদার্থ, যেটা উদ্ভিদের দেহ থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। নাইট্রোজেন ঘটিত কি? রেচন পদার্থ, যেটা উদ্ভিদের দেহ থেকে মেনলি বেরিয়ে আসে, ঠিক আছে। এরা মূলত মিল্কের আকারে বেরিয়ে আসে, অনেক সময় এদেরকে নির্যাস আকারেও পাওয়া যায়, ঠিক আছে। যেমন বলতে পারো তোমাদের অ্যাসপিরিন, ঠিক আছে, অ্যাসপিরিন, ঠিক আছে, অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন কিন্তু এক প্রকারের অ্যালকানয়েডস, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায়? উইলো গাছে পাওয়া যায়, উইলো ট্রি, উইলো গাছ, ঠিক আছে। এবং উইলো গাছের কোথায় পাওয়া যায়? ছালে, উইলো গাছের ছালে, ঠিক আছে, উইলো গাছের ছালে এদের পাওয়া যায় অ্যাসপিরিন। নেক্সট যেমন দেখো রিসারপিন, ঠিক আছে, রিসারপিন কোথায় পাওয়া যায়? রিসারপিনকে, রিসারপিনকে পাওয়া যায় তোমাদের রালফিয়া, লিখে দিচ্ছি, রালফিয়া
সার্পেন্টিনা, সার্পেন্টিনা, এই যে গাছ আছে এই গাছের মূলে, সার্পেন্টিনার মূলে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমরা নিকোটিন জানো, এটাও কিন্তু এক প্রকারের অ্যালকানয়েড। নিকোটিন কোথায় পাওয়া যায়? নিকোটিন তামাক পাতায়, তামাক গাছের পাতায়, তামাক পাতায়, টবাকো লিভসে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট তোমরা জানো ক্যাফিন, কফি গাছের বীজে, ঠিক আছে, কফির বীজে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট তোমরা জানো কুইনোন, ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুত করতে কাজে লাগে, সরি কুইনাইন, নট কুইনোন, কুইনাইন, কুইনোন একটু আলাদা হয়, ঠিক আছে, কুইনাইন, ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুত করতে কাজে লাগে। কোথায় পাওয়া যায়? সিঙ্কোনা গাছের ছালে, সিঙ্কোনা, ওয়ায় কয় উকার দন্তনায়কা, সিঙ্কোনা ছাল, ঠিক আছে। নেক্সট তোমরা জানো মরফিন, ঠিক আছে, কোথায় পাওয়া যায়? আফিম, আফিম গাছে পাওয়া যায়, ঠিক আছে, মরফিন, আফিম, আফিম গাছে পাওয়া যায়, ঠিক আছে, ঠিক আছে। তো যাদের যাদের এইসব ব্যাপারে আরও এক্সট্রা ইনফরমেশন দরকার নেটে সার্চ করে তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে, প্রত্যেকটা নাম দিয়ে নেটে সার্চ করলে তোমরা পেয়ে যাবো। এরা মূলত নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনাস বলতে পারো রেচন পদার্থ, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, রেজিন, গাম এবং ল্যাটেক্স। দেখো রেজিনের ক্ষেত্রে, রেজিনও কিন্তু গাছের বলতে পারো বর্জ্য পদার্থ, কিন্তু রেজিন আঠা হিসেবে ব্যবহার করা হয়। গাম আমরা জানি গাম হচ্ছে আঠাই একটা টাইপের, ঠিক আছে। বেসিক্যালি কী হয়, রেজিন এবং গাম এরা হলো মূলত ওল্ড জাইলেমের সঞ্চিত থাকে, ওল্ড জাইলেম কলাতে সঞ্চিত থাকে এরা, জলে অদ্রাব্য এবং অ্যালকোহলে দ্রাব্য, এগুলো একটু মনে রাখবে। আচ্ছা ল্যাটেক্স কী? ল্যাটেক্স হচ্ছে, আমি এখানে আলাদা কালি দিয়ে লিখে দিচ্ছি, চলো ছোটো করে আলোচনা করে দিচ্ছি, কারণ এনসিইআরটিতে খুব বেশি নেই, সো পড়বে না, কিন্তু একটু টাচ করে যাওয়া দরকার, কারণ বলা যায় না ওপর পড়তে পারে, ঠিক আছে। ল্যাটেক্স, ল্যাটেক্স বেসিক্যালি কি? ল্যাটেক্স হচ্ছে এক প্রকারের মিল্কি, ঠিক আছে, মিল্কি তোমাদের বলতে পারো, অনেক সময় মিল্কি হয় মানে দুধের মতো দেখতে হয়, অনেক সময় স্বচ্ছও হয়, ঠিক আছে, অনেক সময় কালোও হয়। তো মিল্কি আমরা বলবো এক্সক্রিয়েশন, ঠিক আছে, মিল্কি এক্সক্রিয়েশন, যেটাকে আমরা বলবো ল্যাটেক্স। ল্যাটেক্স মূলত আমরা একে প্রাকৃতিক রবারও বলি অনেক সময়, ঠিক আছে, প্রাকৃতিক রবার বলি, মানে রবার গাছে এরা পাওয়া যায়, অবশ্যই রবার গাছে পাওয়া যাবে। এছাড়াও আমরা পেঁপে গাছে, ঠিক আছে, পেঁপে, আমরা পেঁপে গাছে দেখি পাওয়া যায় এদেরকে, ঠিক আছে। প্যাপাইন যেটা পাওয়া যায় না, পেঁপে গাছের যে নির্যাস, কালো মানে একদম সরি কালো বলছি, সাদা রঙের যে নির্যাস পাওয়া যায়, প্যাপাইন থাকে তাতে, ঠিক আছে। প্যাপাইন কিন্তু হজমে সক্ষম, মানে হজমে সক্ষম বলছি, হজমে সহায়তা করে, ঠিক আছে, হজমে হেল্প করে, হজমে হেল্প, এরকমভাবে লিখে দিই। তোমার আসলে কি ব্যাপারটা কি, হজম বলি ছেড়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, আমি যখন তোমাদের পিডিএফ রাখবো তখন পুরো তো লেখা সম্ভব নয়, আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। পেঁপেতেও কিন্তু এই ল্যাটেক্স পাওয়া যায়, ঠিক আছে। ল্যাটেক্স বেসিক্যালি কি, মিল্কি এক্সক্রিয়েশন, পেঁপে গাছে মূলত থাকে, এবং এরা পেঁপে গাছের যে এক্সক্রিয়েশন থাকে বা প্রোডাক্ট হয় তার মধ্যে প্যাপাইন উৎসেচক থাকে, যেটা হজমে আমাদের হেল্প করে, ঠিক আছে। তো মোটামুটি এইগুলো জানলেই চলবে। এছাড়া আছে তোমাদের ট্যানিন আছে, ট্যানিনটাও এখানে বলে দিই, ট্যানিন, ঠিক আছে, ট্যানিন, ট্যানিনটাও বলে দিই। ট্যানিন বেসিক্যালি কি, ডবল এন হয় সম্ভবত। ট্যানিন বেসিক্যালি কি, ট্যানিন হচ্ছে তোমাদের অপরিপক্ক ফলে কিন্তু ট্যানিন বেশি পাওয়া যায়, ঠিক আছে। যত ফল পাকতে থাকে তত ট্যানিনের পরিমাণ কমতে থাকে, ঠিক আছে। ট্যানিন কিন্তু ডেড সেলে, ট্যানিন কিন্তু কী হয়, সঞ্চিত থাকে ডেড সেলে এবং ছালে, ডেড সেল কোথায়, ছালে, ছালের ডেড সেলে কিন্তু ট্যানিন সঞ্চিত থাকে। অপরিপক্ক ফলে ট্যানিন বেশি পরিমাণে পাওয়া যায়, যত ফল পাকতে থাকে তত সেখানে কী হয়, ট্যানিনের পরিমাণ কমে আসে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি তোমাদের মোটামুটি আমি যা বললাম, এইগুলো একটু পড়ে যাও, কাজে লাগবে। আর ওই যে প্রথমে যে প্যারাটা পড়ালাম কাজে লাগবে, ওখানে আমরা কী বলেছি যে স্টোমাটা দিয়ে গাছ বের করে দেয়, ওটা এক প্রকারের ক্রিয়েশন মানে এক্সক্রিয়েশন বা রেচন, ঠিক আছে। গাছ তার ছালে অনেক সময়, যেমন জাইলেম বললাম, জাইলেমের ছালে অনেক সময় কী করে, বা জাইলেমের বা পুরনো যে কলাকোষ তাতে কী করে, অনেক সময় সঞ্চিত রাখে, এবং তাকে ছাল যখন ওর বেরিয়ে যায় দেহ থেকে, পড়ে যায়, যখন বাদ দেওয়া হয় ছাল, তখন কি হয়, সেখান থেকে ওই ছালের সঙ্গে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায়। পাতাতেও সেম জিনিস হয়, পাতা যখন পড়ে তখন পাতার সঙ্গে সঞ্চিত বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। এছাড়া আমি যেটা বললাম ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গাছ কিন্তু তার কোষ গহ্বর মানে ভ্যাকুইলে কিন্তু বিভিন্ন বর্জ্য পদার্থ সঞ্চিত রাখতে পারে। এছাড়াও গাছ কিন্তু ডাইরেক্ট মাটিতেও কিন্তু বর্জ্য পদার্থ কী করতে পারে, এক্সক্রিয়েট করতে পারে বা রেচিত করতে পারে, ঠিক আছে। এই যে 4-5টা আমি লাইন ওই প্রথমে বলেছিলাম, ওইগুলোকে একটু খেয়াল রাখবে, তাহলেই এনাফ।
ওকে, থ্যাংক ইউ।